আমাদের আসাম সিরিজের দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন আমরা কি করে মানস ন্যাশনাল পার্কে গেলাম, সেখানে কোন হোমস্টেতে আমরা আছি বা কোন হোমস্টেতে আমরা থাকবো সেগুলো দেখতে পাবেন। এবং সর্বোপরি মানস ন্যাশনাল পার্ক যে নদীর নাম অনুসারে হয়েছে সেই নদীর ভিউ সেটা কেমন সেটাও আপনারা দেখতে পাবেন। এই পর্ব আপনারা দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, স্মাইলি সিম্পল নিপা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। গতকাল আমরা গোয়াতে এসেছিলাম এবং সেখান থেকে কামাখ্যা মন্দির দেখেছি, সেই ভিডিও আপনারা দেখেছেন। এবারে আজকে এখান থেকে আমরা যাব মানসের জঙ্গলে। তো আমরা গোয়া স্টেশনে বসে আছি ট্রেনের উদ্দেশ্যে। ট্রেন হচ্ছে কামরূপ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 15960। গুয়াহাটিতে টাইম হচ্ছে 8:15, এখন বাজে হচ্ছে 7:56। তো আমরা একটু আগেই চলে এসেছি, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমরা বসে আছি। এরপরে ট্রেন আসলে আমরা মানসে যাব। মানসে যাওয়ার জন্য যে স্টেশনটায় নামতে হয় সেটা হলো বরপেটা রোড, বরপেটা। তাছাড়া নিউ বঙ্গাইগাঁও জংশন থেকেও মানসের জঙ্গলে যাওয়া যায়, তবে সেটা একটু দূরে। তো আমরা আপাতত বরপেটা রোড সেখানেই নামবো, নেমে কামাখ্যার উদ্দেশ্যে যাব। সরি, একটু ভুল বললাম, মানস জঙ্গলের উদ্দেশ্যে যাব। এই সরুপেটা স্টেশনটা হচ্ছে বরপেটা রোডের ঠিক আগের স্টেশন। এখানে ট্রেন এসে দাঁড়িয়েছে, অর্থাৎ এর পরের স্টেশনে আমরা নামবো বরপেটা রোডে। একদম নির্জন স্টেশন, লোকজন খুবই কম, এখনই ছাড়বে। আমরা বরপেটা রোড স্টেশনে এলাম। এই দেখতে পাচ্ছেন বরপেটা রোড, ছোট স্টেশন। তাও মানুষ যেতে গেলে এই স্টেশনেই আসতে হবে। এবার আমাদের গাড়ি রাখা আছে এখানে, অর্থাৎ মানুষের যে হোমস্টেতে আমরা আছি সেখান থেকে গাড়ি পাঠিয়েছে। এবার সেটা আমাদের খুঁজতে হবে, খুঁজে নিয়ে আমরা বেরোবো। এই একটা গাড়ির স্ট্যান্ড, এখান থেকে টোটো ফোটো সব যায়। এই যে এই গাড়ি আমাদের পাঠিয়েছে হোমস্টে থেকে, এই আমাদের গাড়ির ড্রাইভার। এই নিপা ভিতরে উঠে বসে পড়েছে। হ্যাঁ, এই হচ্ছে গাড়ির সামনে থেকে। হ্যাঁ, এখনই আমরা বেরিয়ে যাব এখান থেকে, হয়তো 8 ঘন্টা 40 মিনিট লাগবে। তারপর ওখানে গিয়ে যে হোমস্টেতে আমরা আছি সেগুলো দেখাচ্ছি। আমরা মানস জঙ্গলের বেশ কাছাকাছি এসে গেছি। এই যে জায়গাটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে বাঁশবাড়ি রেঞ্জ, আর মোটামুটি 2-2.5 কিলোমিটার বাকি। রাস্তার পাশে চা বাগান দেখলাম, তো দেখে ক্যামেরাটা চালিয়ে দিলাম। তো এই চা বাগানে নাকি শোনা যায় মাঝে মাঝে ব্ল্যাক প্যান্থার দেখা যায়। আমাদের ভাগ্যে সেগুলো হবে কি না জানি না, দেখা যাক কি হয়। বাঁশবাড়ি রেঞ্জ ছাড়াও মানস জঙ্গলে আরও 3টে রেঞ্জ রয়েছে। এগুলো হলো পানবাড়ি, গোয়ানপাড়া ও কুকলুং। তবে আমরা অরূপদার সঙ্গে যোগাযোগ করে এসেছি, অরূপদা বাঁশবাড়ি রেঞ্জে জিপ সাফারি করা। হ্যাঁ, তবে বলে দিলে
তিনি অন্য জায়গাতেও ব্যবস্থা করে দেন, তবে আমরা শুধুমাত্র বাঁশবাড়িতেই জঙ্গল সাফারি করব। আমরা যে হোমস্টেটা এলাম, সেই হোমস্টের এইগুলো ঘর, এই আরও আছে। আমরা আছি এই ঘরটায়, আর এক্ষুনি ঢুকলাম। যাতে আমাদের যিনি নিয়ে এলেন, ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই। মানে এখনও আমরা একটু জামা কাপড় বার করিনি, তার আগেই ঘরটা দেখিয়ে দিই। ঘরের সামনে বেশ সুন্দর ফুলের বাগান মতো করা আছে। এই হচ্ছে ঘর। এই হোমস্টের নাম হচ্ছে মানস রে হোমস্টে। আমরা ইউটিউব থেকে এই হোমস্টের ঠিকানা পেয়েছি এবং ফোন নাম্বার পেয়েছি। তো খাট টাট যা রয়েছে ভালোই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ঘরটা বেশ বড়। বাথরুম এ পাশে, এই হচ্ছে বাথরুম। হ্যাঁ, গিজার রয়েছে, অর্থাৎ ঠান্ডার গরম জল পাওয়া যাবে ঠান্ডার সময়। ঠিক আছে, আমরা একটু রেস্ট নিয়ে নিই, এরপরে আমরা খেয়ে দিয়ে সাফারির উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই হলো আমাদের ঘর, তখন দেখালাম। আর এই গাড়ি করে আমরা এলাম, আর এই যে জিপ রাখা আছে, এই জিপ করে আমরা যাব অর্থাৎ সাফারি করতে। আর এইটা হচ্ছে ওদের ডাইনিং রুম, অর্থাৎ এর ভিতর খাওয়া দাওয়া হবে। তো এখন দুপুরের লাঞ্চ ছাড়বো, এই ভিতরে যাচ্ছি। এই জল রাখা হয়েছে, পেঁয়াজ লঙ্কা সব দেওয়া হয়েছে। অনেকটা বড় কিচেন, এখানে ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে। আর কি খাবার দিচ্ছে, খাবারটা দিলে আমি দেখাচ্ছি। এই খাবার দিয়ে গেছে, ভাত, ডাল, আলু ভাজা, সবজি। আচ্ছা, হ্যাঁ আরও দেবে বলেছে, তো সেটা আসুক। এই সেটা এসে গেছে। এটা কি? চুনো মাছের ঝাল। বাহ, এটা অর্থাৎ আমাদের একজন আসামের যে লোকাল চুনো মাছ, তার ঝাল। ঠিক আছে, এবার খাওয়া দাওয়া করে নিই। আমার সামনে আমাদের এই হোমস্টের যিনি ওনার বসে আছেন, আজকে তার কাছ থেকে একটু শুনে নেব যে এই হোমস্টের ব্যাপারে বা এই মানস জঙ্গলের ব্যাপারে কিছু কথা উনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনি জিজ্ঞেস করুন, আমি তারপরে বলছি। মানুষে যদি কেউ আসতে চায়, মনে করুন আমরা যেমন কলকাতা থেকে এসেছি, নতুন যারা কলকাতা থেকে আসবে, কী করে আসতে হবে একটু বলে দিন। নতুন যারা আসতে চায় এখানে মানস ন্যাশনাল পার্কে দুইটা অপশন, স্টেশন দুইটা। একটা হচ্ছে বঙ্গাইগাঁও, নিয়ারেস্ট হচ্ছে আপনার বরপেটা রোড। আর বঙ্গাইগাঁওতে আপনার একটু খরচ বেশি পড়ে যাবে, আর বরপেটা রোডে খরচ কম। তার ভিতরে আরও দুটো কথা, বঙ্গাইগাঁওতে নামলে সকাল 6:30টায় নামতে হচ্ছে, আর বরপেটা রোডে আপনার নামতে গেলে ওই 12টা নাগাদ। আচ্ছা, সেটা গেল। বরপেটা রোড থেকে মানস হচ্ছে আপনার 21 কিলোমিটার। এখানে তিনখানা রেঞ্জ, বাঁশবাড়ি, ভুইয়াপাড়া, পানবাড়ি। অ্যাকচুয়ালি সাফারি বিশেষ করে বাঁশবাড়ি আর ভুইয়াপাড়াতে বেশি হয়। আর জন্তু দেখার জন্য যদি আসেন তাহলে মোটামুটি ধরে রাখুন ফেব্রুয়ারি থেকে এপ্রিল অবধি। এটা এই সময়টা ভালো পাওয়া যাবে। হ্যাঁ, ওই সময়টা ভালো পাওয়া যায়, কারণ সেই সময় কথাটা হয়েছে কি, জানুয়ারিতে আপনার বার্নিং স্টার্ট হবে। যেগুলো মানে গ্রাসল্যান্ড আছে সেগুলো সব জ্বালিয়ে দিবে। তারপরে যখন নতুন ঘাস বের হবে তখন প্রচুর অ্যানিমেল, তখন বাইরে আসে। হ্যাঁ, ওই নতুন ঘাস ফেব্রুয়ারি আসলে খুব ভালো করে দেখা যাচ্ছে, সুযোগ রয়েছে। হ্যাঁ, তারপরে সাফারি রেটগুলো হয়তো দিন যাবে একটু এদিক ওদিক হবে। বর্তমানে চলছে আপনার বাঁশবাড়ি রেঞ্জে শুধু গাড়ি ভাড়া 3000। আচ্ছা।
তারপরে আপনার পার পারসন পার ট্রিপ এন্ট্রি হচ্ছে 110 টাকা, রোড টোল ট্যাক্স 400 টাকা, অয়েল ফার সোসাইটি 100 টাকা। গানমেন্টটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, কেউ নেয় কেউ নাও নিতে পারে। আচ্ছা, সেটা গেল। ভুইয়াপাড়াতে শুধু গাড়ি ভাড়াটাই পড়বে আপনার 3,500 টাকা, 3,500 টাকা। আচ্ছা, আর বাকি পরে একই, সেগুলো একই। আর বাঁশবাড়িতে আপনার আরেকটা জিনিস আছে, মানুষ টু রয়্যাল মানুষ। আচ্ছা, এই রয়্যাল মানুষটা কি ব্যাপার? সেটা হচ্ছে মানে ইন্ডিয়া আর ভুটান। রয়্যাল মানুষ তো হচ্ছে ভুটান। আপনি একটা এন্ট্রিতে মানে ইন্ডিয়া মানস ন্যাশনাল পার্ক ঘুরেও আপনি ভুটানেও ঘুরতে পারছেন, আচ্ছা, যেটা হল ডে সাফারি। এই এই- এই সাফারিটা কীরকম খরচ আছে? এই সাফারিতে মোটামুটি ধরুন 4 জন যদি লোক হয়, 440, এইদিকে 500, 940, আর এদিকে 1440, মোটামুটি 8,000 টাকার মতো খরচ হবে। 4 জন গেলে 8,000 টাকা মতো খরচ আছে। হ্যাঁ। এটা সকালে কখন বেরোনো হয় আর কখন সকালে ফেরা হয়? আমরা ধরো ব্রেকফাস্টটা করে 8টা 8:30 নাগাদ এখান থেকে স্টার্ট করি, হুম, আপ টু ভুটানে গিয়ে লাঞ্চ করে তারপরে ওখান থেকে যেগুলো দেখে ওখান থেকে ব্রেক করব, এসে আবার মানে মানসে সাফারিটা করে সাফারি করে একদম এখানে ব্যাক। হ্যাঁ। আর এই হোমস্টে ব্যাপারে একটু বলুন, কীরকম কি ভাড়া তারা বা কীরকম সুবিধা কি আছে না? আমার এখানে 2টা ক্যাটাগরি। আমি অ্যাকচুয়ালি যদি কতই বলি যে ওটা আপনার রুমের চার্জ কত, আমি 2,000 টাকা বলি। আর যদি বলে যে নয় আপনি থাকা খাওয়া বলুন, থাকা খাওয়া বলতে গেলে 3 জন লোক একটা রুমে থাকতে হচ্ছে, আর যে আমার রুম 3 জন লোক আরামসে থাকতে পারবে। 3 জন লোক যদি থাকে তাহলে আপনার থাকা খাওয়া পার পারসন পার ডে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার উইথ ইভিনিং স্ন্যাক্স ভেজ পকোড়া দিব, ওইটার হচ্ছে আপনার 1,400 টাকা। আচ্ছা, এই হবে। হ্যাঁ। আর এই সাফারি বুকিং টুকিংগুলো আপনি আমার ব্যবস্থা করে আমি দেবেন? সব কিছু যে আমি একজন ওনার প্লাস ড্রাইভার, আমি নিজেও ড্রাইভ করি জঙ্গলে। মানে আমরা যদি কলকাতা থেকে কেউ আপনাকে ফোন করি, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি বুকিংটা, সাফারি বুকিংটা আগে করে রাখতে পারবেন? সব কিছুই হ্যাঁ, আচ্ছা। সাফারি, হ্যাঁ, আমার ক্ষেত্রে তাই হয়েছে। হ্যাঁ, হুম। পিক আপ ড্রপ সব কিছু আমি দায়িত্ব নিই। ঠিক আছে, খুব ভালো লাগলো এখানে এসে। এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো লেগেছে, আমার তো নিজস্ব খুব ভালোই লেগেছে। হ্যাঁ। আর এলিফ্যান্ট সাফারি ব্যবস্থাও তো এখান থেকে হয়ে যাবে, হ্যাঁ, করে দেবেন আপনি। ঠিক আছে, আমি ফোন নাম্বারটা, আপনার ফোন নাম্বার আমার কাছে রয়েছে, আমি দিয়ে দেবো। ঠিক। মানস হোমস্টে অরূপদার কাছ থেকে আপনারা সবই শুনে নিলেন। অরূপদার ফোন নাম্বার আমি দিয়ে দেব। যদি কেউ এখানে আসতে চান সেখানে আসতে পারেন। এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো। খাওয়া দাওয়ার ভিডিওটা আমি দেখাতে পারিনি। সন্ধেবেলা এখানে স্ন্যাক্স হিসাবে চা এবং পকোড়া দিয়েছিল। আর এখন আমরা খেয়ে এলাম, ডিনার খেতেই গেছিলাম, রুটি এবং চিকেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এরপরে কালকে আমরা এলিফ্যান্ট সাফারি যাব এবং তারপরে আমরা ফিরে আসব। তো প্রত্যেকে ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে। আমাদের হোমস্টের এই পরিবেশ সত্যি খুব শান্ত আর মনোরম। একটা রাত্রি এখানে কাটিয়ে সত্যি মনটা বেশ শান্ত হয়ে গেল। কিছুক্ষণের পর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের স্টেশন নিউ বঙ্গাইগাঁওয়ের উদ্দেশ্যে। যে গাড়ি করে আমরা এসেছিলাম সেই গাড়ি বলা আছে, সেই গাড়ি করেই আমরা যাব। এই হোমস্টের খুব কাছ দিয়েই বয়ে গেছে মানস নদী। যাওয়ার পথে আমাদের ড্রাইভারকে বলা আছে, যাওয়ার পথে এই মানস নদীর পাশ দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আমরা সেখানে নেমে মানস নদীটা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, এরপরে আমরা মানস নদীতে যাচ্ছি। আপনার এই ডিসেম্বর জানুয়ারিতে পুরো লোক ভর্তি পিকনিকে। ও হ্যাঁ, নোংরাও হয় কেন? হ্যাঁ, আমরা চলে এলাম মানস নদীর কূলে। অর্থাৎ এই যে জঙ্গলের নাম মানস হয়েছে এই নদীর কারণেই হয়েছে। এটা ব্রহ্মপুত্র নদের একটা উপনদী। এটা আমাদের যে হোমস্টে তার থেকে
5-7 মিনিটের হাঁটা পথে। তো আমরা আজকে মিনিটও না, 5 মিনিট। আমরা বাড়ি যাচ্ছি, গাড়ি করে বেরিয়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো যাওয়ার পথেই এটা পড়ছে, তো আমরা গাড়ি একটু দাঁড় করাতে বললাম, একটু দেখে যাই। একদম জলের ধারে চলে এসছে। নদীর খুব বেশি স্রোত নেই, তা ভালোই, জলটা পরিষ্কার এবং ভালো আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এখানে প্রচুর ভিড় হয়, যেহেতু শীতকাল, বিকেলবেলায় প্রচুর ভিড় হয়। দেখুন জলের নিচে পরিষ্কার দেখা যাচ্ছে। পাথরগুলো দেখা যাচ্ছে। দ্বীপ আছে, এইটা দ্বীপ না, ওই ওই পাশ থেকে পুরো ভালোই দ্বীপ আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 14ই মে, বৃহস্পতিবার। আমরা আর কিছুক্ষণ পরেই হাতি সাফারিতে বেরিয়ে পড়ব। আমাদের গতকালের জিপ সাফারি এবং আজকের হাতি সাফারি একটা অন্য ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন। তো এই যে ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। নমস্কার।